নমস্কার। আবার বেশ কিছুদিন হলো মনের মধ্যে কিছু নোংরা জমেছে। এই নোংরাগুলোকে পরিষ্কার করতে চাই, মাঝে মাঝে করে থাকি। মাঝে মাঝে আমি এই মনের মধ্যে যে মলিনতাগুলো সেগুলোকে আমি বার করি, এবং বার করার জন্য এই উপায়টি আমি বেছে নিয়েছি। এটা এক ধরনের নিজের সঙ্গে নিজের কথা বলা যেতে পারে বা ধরা যেতে পারে। আমি যখন একা বসে থাকি, বেশিরভাগ সময়টাই আমি একা থাকি বা একা আছি, তো যখন আমি একা বসে থাকি তখন আমার ভেতরের অনেক আমি আমার পাশাপাশি এবং আমার মুখোমুখি থাকে। তাদের সঙ্গে আমি আমার কথাবার্তা, ভাবনা, চিন্তা, মতামত বিনিময় করি। সারাক্ষণই করি। সেটা যে বসে বসেই করতে হবে তার কোনো মানে নেই। হাঁটতে, চলতে, ফিরতে, দোকান বাজার যেতে আসতে সব সময়। কিন্তু এই যে আমি ভিডিও করতে বসে এই যে কথাগুলো বলি, এগুলোও কি সেই অর্থেই আমার নিজের সঙ্গে নিজের কথা বলা? অনেকটাই। সামান্য একটু তফাৎ আছে এইটুকু যে আমি প্রযুক্তি ব্যবহার করে আমার এই যে কথাগুলো, এই কথাগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করি এবং সেগুলোকে পরবর্তীকালে আমি আবার শুনতে পাই। এটুকু তফাৎ। যখন আমি আমার এই আয়োজন থাকে না, নিজের সঙ্গে নিজের কথা বলার এই আয়োজন যখন থাকে না, অথচ আমি নিজের সঙ্গে নিজে কথা বলি, সেই সময়ের সঙ্গে আর এই ভিডিও করতে বসাকালীন সময়ে কথা বলার যে ব্যবস্থা, এর মধ্যে মূল যে অসুবিধা যেটা হলো, এই যে আয়োজন করে বসা, এতে অনেক সময় আমার অনেক কথাই স্বতঃস্ফূর্তভাবে আসে না। স্বতঃস্ফূর্তভাবে সব কথা মনের মধ্যে আসে না। সব ভাবনা চিন্তাগুলি মনের মধ্যে জেগে ওঠে না বা ভেসে ওঠে না বা স্পষ্ট হয়ে ওঠে না। অনেকটা সময় লাগে। আমি যখন লক্ষ্য করে দেখেছি, আমি যখন নিজের সঙ্গে নিজে কথা বলছি, আমি সিঁড়ি ভাঙছি, সিঁড়ি ভেঙে উঠছি বা নামছি, যেভাবেই হোক, আমি সিঁড়ি ভেঙে উঠছি বা নামছি, নামাটাই জীবনে বেশি, ওঠা প্রায় নেই বললেই হয়। তো তখন আমি যে সমস্ত কথাবার্তাগুলি বলি, তখন কথাবার্তাগুলোর উপরে উপর্যুপুরিভাবে আগের কথার উপরে পরবর্তী কথা, সেই কথাটির উপরে তার পরবর্তী কথা, বা আগের একটি কথার উপর পরবর্তী 10টি কথা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন আমি ভিডিও করতে বসি, তখন একটা কথার সূত্র ধরে আমাকেই সেই কথাগুলোর উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম, উপর নিচের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে খুঁজে খুঁজে বার করতে হয়, টেনে টেনে নিয়ে আসতে হয়। তার মানে মন সেই মাত্রায় সক্রিয় থাকে না। এটা হচ্ছে এই প্রস্তুতির ফলাফল। প্রস্তুতি নিলে আমরা আমাদের যে স্বাভাবিক যে ক্ষেত্র, সেখান থেকে আমরা খানিকটা পিছিয়ে যাই। প্রস্তুতির একটা ভিন্ন ভাষা আছে। সেই ভিন্ন ভাষায় আমি যদি একই বিষয়ে একাধিকবার প্রস্তুতি নিতে পারি, এবং সেই প্রস্তুতি নেওয়া জিনিসটি যদি আমি হঠাৎ আপনাদের কাছে প্রথম সার্ভ করি, তাহলে আপনাদের মনে হবে যে এটা একটা খুব সুন্দর পরিবেশন হয়েছে। আপনারা বুঝতে পারবেন না যে এর পেছনে
আমি কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা সময় ব্যয় করেছি, এবং এই প্রস্তুতি আমাকে আমার স্বতঃস্ফূর্ততা থেকে কতটা বঞ্চিত করেছে, এটা আপনারা ধরতে পারবেন না। আমার টোটাল জীবনটাই মোহরাবিহীন জীবন। আমি মোহরা দিয়ে জীবনে কিছু করিনি। না জীবনে ছেলেবেলায় খেলাধুলা করেছি, না করেছি লেখাপড়া, মানে মোহরা দিয়ে, মোহরা করে লেখাপড়ার জন্য কোনো মোহরা আমি ব্যয় করিনি, প্রস্তুতি নিইনি। পরীক্ষার জন্য আমার কোনো মোহরা ছিল না। চাকরি ক্ষেত্রে আমার কোনো মোহরা নেই, সংসার জীবনে নেই। এমনকি এই যে কবি জীবন, তথাকথিত কবি জীবন যেটাকে বলা হচ্ছে, আসলে আমি বিশ্বাস করি না যে আমার একটি কবি জীবন আছে। কারণ বিশ্বাস করি না এই কারণেই যে যা কিছু আছে তা 10 জনে 20 জনে বলে, আর যা কিছু নিছক আমি একা বলি সেটা আমার বিশ্বাস তো নাও হতে পারে, সেটা তো আমার ভ্রান্তিও হতে পারে। তাই আমি বিশ্বাস করি না যে আমার একটি কবি জীবন আছে। কারণ আমাকে 10 জনে 20 জনে কখনো বলেনি যে আমার তেমন একটি ক্ষেত্র ছিল বা আছে। এখন সে কবি জীবনেও আমার কোনো মোহরা ছিল না। মোহরা ছিল না বলেই আমি যে প্রথাসিদ্ধ যে কবিতার চলন গমন, কবিতার যে ছাঁচ, কবিদের যে ভাষা, কবিদের যে চোখ, কবিদের যে জীবনের আচরণ, এসব কোনোটাই আমার সঙ্গে মেলে না। মেলে না যে তা আমি স্পষ্ট বুঝতে পারি, অনুভব করি, এবং সেই কারণে আমি আরও নিঃসন্দিগ্ধ হই যে আমার কোনো কবি জীবন নেই। কবি জীবন থাকলে যে সমস্ত কবি বন্ধুদের আমরা দেখি, সেখান থেকে তাদের জীবন থেকে, তাদের জীবন আচরণ থেকে, তাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ থেকে আমি আমার কোনো মিল খুঁজে পাই না, এবং তারাও নিশ্চয়ই আমার কোনো মিল খুঁজে পান না, এবং পান না বলেই তারা আমাকে চেনেন না, জানেন না, বা কখনো তাদের ভোজের সভায়, ভোজ মানে শুধু যে ভক্ষণ বিষয়ক ভোজ তা তো নয়, তো সেই ভোজের সভায় তারা কখনো আমাকে কোনোদিন আমন্ত্রণ করেননি বা আশা করেননি। কখনো কখনো কোথাও ভুলবশত আমি যেয়ে পড়লে, কোথাও কারোর সঙ্গে দেখা হয়ে পড়লে অধিকাংশেই চিনতে পারেননি, চেনার চেষ্টা করেননি, এবং যে দু একজন বা চিনতে পেরেছেন তারা হয়তো বা বিস্মিতও হয়েছেন। আমার এক বন্ধু, জুনিয়র বন্ধু, ভাতৃসম বন্ধু, তিনি বলেছিলেন যে কবিদের জীবন আচরণের কোনো কিছুই তোমার মধ্যে দেখা যায় না, তোমার মধ্যে দেখা যায় না। তোমার নেশা, তোমার ভাষা, তোমার চালচলন, তোমার চরিত্র কোনোটাই কবি সুলভ নয়। তাই কবি সমাজে তোমার কোনো পংক্তি থাকার কথা নয়, কোনো পংক্তিতে তোমার কোনো স্থান থাকার কথা নয়। আমার সেই ভাতৃসম বইটি একটি সত্য উচ্চারণ করেছিলেন, এটি আমি সারা জীবন মনে রাখি বা মনে রাখব। তাহলে আমি কি করতে চেয়েছিলাম? আমার তো কোনো মোহরা ছিল না, মোহরাবিহীন জীবনে তাহলে আমি কি করতে চেয়েছিলাম? আমার কোনোভাবে যেন একটা ধারণা হয়েছিল যে এই যে ছোট্ট শহরটিতে আমি বসবাস করি, এই ছোট্ট শহরটির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। তাই এই ছোট্ট
শহরটির সুস্থতার জন্য, এর সমৃদ্ধির জন্য, এর উজ্জ্বলতার জন্য আমার কিছু কাজ করার দরকার। এই ধরনের একটা ভাবনা আমার মধ্যে কাজ করেছিল। অথচ আমার মধ্যে পাশাপাশি এই ভাবনাটি আসেনি যে আমি যাকে সুস্থ করতে চাইছি, যাকে সুন্দর করতে চাইছি, যাকে সমৃদ্ধ করতে চাইছি, যাকে উজ্জ্বল করতে চাইছি, সেটা করতে গেলে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ যোগ্যতা অর্জন করতে গেলে আমাকে আবার ওই মোহরার পথে যেতে হবে, চর্চা পথে আমাকে যেতে হবে, করে আগে আমাকে অর্জন করতে হবে, আগে আমাকে নিজেকে সমৃদ্ধ করতে হবে, তারপর সেই আমার যে অর্জিত সমৃদ্ধি তা দিয়ে আমি আমার নিজের শহর, নিজের আত্মজন, নিজের সময় এদের চিকিৎসা করতে পারব। কিন্তু সেই কাজটি আমি করিনি মানে আমার এমন কোনো প্রয়োজনই মনের মধ্যে উপলব্ধি হয়নি। আমি জানতামই না যে আমার কি করা উচিত। আমাকে কেউ কোথাও থেকে গাইড করেনি, কেউ বলে দেয়নি, কারোর সঙ্গে আমার এ বিষয়ে কোনো মতামত বিনিময় হয়নি। অথচ আমার স্ব আরোপিত যে ভাবনাটি মনের মধ্যে ছিল যে আমার এই ছোট্ট শহরটির জন্য আমাকে কিছু করতে হবে, সে কারণে যখন আমাদের এই ছোট্ট শহরটিতে বিভিন্ন বাইরের বিদগ্ধজনরা অতিথি হয়ে এসেছেন এবং করুণা বিতরণ করেছেন, কখনো কখনো বা বেশ একটা উন্নাসিকতা মোড়া, উন্নাসিকতায় মোড়া একটা তাচ্ছিল্য কেউ কেউ দিয়ে গেছেন। এক পত্রিকবি বলেছিলেন যে এ শহরের লোকেরা, শিল্প শহর তো, কলকারখানায় কাজ করার লোক, শ্রমিক, হাতুড়ি বেলচা নিয়ে কাজ করে এরা, তো এদের ব্লান্ট মুখগুলির সামনে কিছু বলে তিনি তৃপ্তি পাননি বা বলবার তাগিদ অনুভব করেননি। সরাসরি আমি এগুলো বলতে পারবো না, কারণ আমার কাছে সেই সময় কোনো নথি রাখার উপায় ছিল না। আর আমার সেই অপরিণত বয়সে যখন কিনা আমার এই আত্মসচেতনতা গড়ে উঠেছে যে আমার শহর, আমার আত্মজন, আমার প্রতিবেশী, আমার সহকর্মী, সহ লেখক, তথাকথিত লেখক, এদেরকে কেউ অসম্মান করলে আমাকে প্রতিবাদ করতে হবে, এই চেতনা যখন আমার মনের মধ্যে জেগে উঠেছে, তখন ওই চেতনাটি আমার মনের মধ্যে গড়ে ওঠেনি যে এই প্রতিবাদ করতে গেলে এই রেকর্ডটা আমাকে রাখতে হবে। ফলে আমার কাছে কোনো রেকর্ড আমি রাখার দিকে যাইনি। সেকালে মোবাইল ছিল না, তাই সেলফি রাখার কোনো যুগ ছিল না, কিন্তু সেখানে অটোগ্রাফ নেওয়ার যুগ ছিল, অটোগ্রাফ নেওয়ার চল ছিল। কিন্তু আমি কখনো অটোগ্রাফ নেওয়ার রাস্তায় হাঁটিনি, আমার কাছে কারোর কোনো অটোগ্রাফ নেই। আমি কোনো বিদগ্ধজন, নামকরা প্রতিষ্ঠিত জনেদের ঘনিষ্ঠ হবার চেষ্টা করিনি। ঘটনাক্রমে যে দু চারজনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হওয়ার একটা সম্ভাবনা, একটা ক্ষেত্র তৈরি হয়েছিল, সেগুলোতে আমি দেখেছি তার ফলাফল খুব একটা ভালো হয়নি। কারণ তাদের মধ্যেও তারা হয়তো মধ্যম মানের ভিআইপি, সেই মধ্যম মানের ভিআইপিরাও আমার এই শহরটিকে বা আমার প্রতিবেশী জনদের বা আমার পাশাপাশি যারা কলমচি, তাদের
সম্পর্কে একটা হীন ধারণা পোষণ করেন, এবং সেটা লক্ষ্য করে আমি যখন প্রতিবাদ করেছি, তখন এই অযোগ্যতা সমৃদ্ধ আমি মানুষটিকে তারা হয়তো করুণা করেছেন, কৃপা করেছেন, উপেক্ষা করেছেন। তাই বাংলার কোনো সাহিত্য ক্ষেত্রে, বাংলার বড় বড় পত্র পত্রিকা যেগুলোতে লেখার জন্যে অন্যান্য লেখকরা লালায়িত, সে সমস্ত জায়গায় আমার লেখা কখনো দেখবেন না, ছিল না, নাই। তারা আমাকে কেউ চেনেন না। এই জন্যে যে আমার খুব দুঃখ আছে তা কিন্তু নয়, কিন্তু ঘটনাটা সত্য। আর এখন ঘটনাটা সত্য বলে আমি তো এই কথা বলতে পারি না যে বিদ্বেষজনিত কারণে তারা আমাকে নেননি বা তারা আমার লেখা রাখেননি, এটা আমি বলতে পারি না। তাই আমি ধরে নিতে পারি যে আমি কবিতা লিখতে শিখিনি, আমি কবিতা লিখতে পারি না। তাই সে সমস্ত লেখা ওইসব পত্রপত্রিকায় স্থানাধিকারী হবার যোগ্যতা অর্জন করেনি সঙ্গত কারণে। অথচ আমার এই চেষ্টা, যে বারবার যেটা বলছি, যে মাথা কারুর কাছে নত করব না। আমার একটা ধারণা ছিল, তুমি যদি বড় হও, আমি ছোট, নিচে আছি, তুমি অনেক বড়, দীর্ঘকায়, অনেক লম্বা মানুষ, তিনি আকাশের খুব কাছাকাছি তোমার বিচরণ, আর আমি তো খুব ছোট, ঘাসের উপর দাঁড়িয়ে আছি। তাই তোমার যদি আমার সঙ্গে মিলিত হতে হয় তোমাকে, তাহলে তোমাকে নিচু হয়ে, হেঁট হয়ে, হাত বাড়িয়ে আমার সঙ্গে করমর্দন করতে হবে। আমি হাওয়ায় ভেসে উঠে গিয়ে বা লাফ মেরে উল্লম্ফনের মাধ্যমে তোমার সঙ্গে মিলিত হতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা করব না। কারণ আমি বহু মানুষকে এই ব্যর্থ প্রচেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে পড়ে থাকতে দেখেছি। তা আমি করব না, আজও করিনি, এখনও করি না। এজন্য আমাকে অনেকে বোকা ভাবেন, যে তুই নিজে বোকা এবং নিজেকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করিসনি, কবি জীবনেও প্রতিষ্ঠিত করিসনি, করবার জন্য যা যা করতে হয় সেগুলো করিসনি। তো সেগুলো যাই হোক, আমার খুব একটা যে বাসনাও ছিল যে আমি মোহরার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করব এবং নিজেকে কিছু না হোক অন্তত একজন কবি হিসাবে প্রতিষ্ঠিত করব, আমার কবিতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পৌঁছে দেব, এমনও যে খুব একটা চেষ্টা ছিল তাও নয়। আমার শুধু চেষ্টা ছিল যে আমার পাশাপাশি ছোট বড় যে সমস্ত ছেলেমেয়েরা আছে, এরা যেন আগামী দিনে ভবিষ্যৎ জীবনে এরা যেন এখানকার একজন হয়ে ওঠে, লেখায়, পড়াশোনায়। যেটুকু আমি ভাবতুম, বাদবাকি ক্রীড়া জগৎ, রাজনীতির জগৎ, এসব জগতের সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমার কোনো মেধা ছিল না, আমার কোনো কৌতূহল ছিল না। এর মানে এই নয় যে কবিতা বা সাহিত্য জগৎ সম্পর্কে আমার খুব মেধা ছিল বা আমার খুব অধিকার ছিল, তা নয়। কিন্তু আমার কৌতূহল ছিল এখানে, ওইসব জগতে আমার কোনো কৌতূহলও ছিল না। ফলে এইসব জগতে নয়, শুধু এই সাহিত্য লেখালেখি এই কর্মজগতে আমার শহরের ছেলেমেয়েরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, তারা এককালে নাম করতে পারে, তারা একজন হয়ে উঠতে পারে, এই রকমের একটা ভাবনা চিন্তা আমার ছিল। আর আমি গায়ে মানে না আপনি মোড়লের মতো করে তাদের গাইড করতে গিয়েছিলাম, নিজের অযোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল না থেকে। তো যাই হোক, কিছুকাল পরে সেই সব ছোট ছোট ভাই বোনেরা আমার সেই চাওয়া অনুযায়ী, আমার সাহচর্য বা আমার কোনো ভূমিকার বিনিময়ে নয়, কিন্তু আমার ওই চাওয়া অনুযায়ী, আমার ওই স্বপ্ন অনুযায়ী তারা অনেকেই অনেকটা উত্তরণের পথে এগিয়েছেন। এখন এই যে তারা উত্তরণের পথে এগুলেন, তারা কেউ চিত্রকর হলেন, কেউ ঔপন্যাসিক হলেন, কেউ কবি হলেন,
কেউ ভালো বক্তা হলেন, কেউ ভালো পাঠক হলেন, এই যে হলেন তারা, এই যে তারা সাফল্য অর্জন করলেন, এইটা সবটাই আমার সাফল্য বলে আমি যদি এখন দাবি করি, সেটা কেউ মানবে কেন? সেটা তো একটা মূর্খের কথা হয়। কারণ যে যোগ্যতাই তোমার নেই, সেই কাজের সাফল্যের কৃতিত্ব তুমি কি করে দাবি করতে পারো? তোমার নয়, সঙ্গত কারণেই। কিন্তু আমার মনে কোথাও একটা, ওই যে বললাম স্বপ্ন, মূর্খের স্বপ্ন, মূর্খের স্বপ্ন অনুযায়ী আমার একটা ধারণা যে আমি যা চেয়েছিলাম তা যখন হয়েছে, রামের ক্ষেত্রে, শ্যামের ক্ষেত্রে, যদুর ক্ষেত্রে, মধুর ক্ষেত্রে, সীতার ক্ষেত্রে, গীতার ক্ষেত্রে যখন হয়েছে, তাহলে নিশ্চয়ই আমার চাহিদা পূরণ হয়েছে। অথচ আমার কোনো মোহরা নেই। আর আমার যে মোহরাটা ছিল, যে কোথাও মাথা নত করব না, কোথাও নিজের অস্তিত্ব বিলিয়ে দেব না। যেমন সাহিত্য একাডেমিতে যদি আমাকে গল্প বা কবিতা পড়তে ডাকে দিল্লিতে, তাহলে আমি বাংলা ভাষার প্রতিনিধি হিসেবে যদি যাই, একদম মূর্খের স্বপ্ন, কোনোদিন আমাকে ডাকবে না, সেই যোগ্যতা আমার নেই, আমি যেতেও পারবো না, আমি যাবও না। কিন্তু যদি ডাকে, যদির কথা, সাপোজ ধরুন, বা ধরুন আমি লোকটি, আমি নয় আপনি, আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে, অনেক কৃতিত্ব আছে, আপনি হঠাৎ একদিন আমি হয়ে উঠেছেন, আমার অযোগ্যতা অকৃতিত্বগুলোকে সরিয়ে আপনার যোগ্যতা এবং আপনার কৃতিত্ব সমেত আমার মধ্যে আরোপিত হলেন। এইভাবে নিজেকে কল্পনা করুন। তারপর আপনি সাহিত্য একাডেমিতে ডাক পেলেন বাংলা ভাষায় কবিতা বা গল্প পড়ার জন্যে। এবার সেখানে যদি আপনাকে বলা হয় যে আপনার রচনাটি হিন্দিতে অনুবাদ করে বা ইংরেজিতে অনুবাদ করে পড়তে হবে, তাহলে আপনি যদি তাতে রাজি হন, সম্মত হন, তাহলে আমি ব্যথিত হব। অর্থাৎ আমার জীবনে স্বপ্নের মধ্যে, দুঃস্বপ্নের মধ্যে এমন সম্ভাবনা এলেও আমি তা প্রত্যাখ্যান করব। কারণ আমি হিন্দি জানি না, ইংরেজি জানি না, এবং আমি হিন্দি জানতে চাই না, ইংরেজি জানতে চাই না। কারণ আমি যে ভাষাতে কাজ করছি, সেই ভাষার প্রতি শুধু আমার দায়বদ্ধতা আছে। আবার সেই পুরনো কথায় ফিরে আসি, আমার অযোগ্যতাজনিত দায়বদ্ধতা। খুব সুন্দর লাগে না শুনতে বারবার? এই যে আমি বারবার নিজেকে যখন অযোগ্যতা দিয়ে রেকটিফাই করি, নিজেকে চিহ্নিত করি অযোগ্যতা দিয়ে, তখন আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার কোথাও কোথাও আমি নিজেকে যেন বেশ স্পষ্টভাবে দেখতে পাই, আমি নিজেকে স্পষ্টভাবে স্পর্শ করতে পারি, আমার কণ্ঠস্বর আমি ভালো করে শুনতে পাই। তো এই মোহরাবিহীন জীবন, এই মোহরাবিহীন জীবনে ওইটুকুই আমার মোহরা ছিল যে আমার শহর, আমার ভাই বন্ধুরা, এরা যেন কিছু করে ওঠে। তো এদেরকে কিছু করিয়ে তোলবার জন্য রাস্তা দেখানো, পথ দেখানো, লেখাপড়া শেখানো, যোগাযোগ করে দেওয়া, এইসবগুলি আমার দ্বারা হওয়ার কথা নয়। কারণ আমি তো ওই পথে নেই, কোনো কালেই ছিলাম না, আজও নেই, আমি তো থাকবও না। আমাকে যখন এই বিভিন্ন ছোটোখাটো পত্র পত্রিকা, বিভিন্ন সংস্থা থেকে যখন আমাকে তাদের কিছু স্মারক, সম্মান, পুরস্কার দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে, আমি কিন্তু প্রত্যেকবারই আমার এই শহরে আমার চেয়েও যারা অধিকতর যোগ্যতা সম্পন্ন, তারা আমার থেকে বয়সে ছোটই হোক বা বড়ই হোক, বড় প্রায় নেই বললেই হয়, অধিকাংশই আমার থেকে বয়সে ছোট, তো তাদের নাম আমি করেছি, আমি প্রথমেই প্রত্যাখ্যান করেছি। তবে কোথাও কখনো সামাজিক সৌজন্য বজায় রাখতে গিয়ে যখন তারা আমার ওই প্রত্যাখ্যান করাটিতে সম্মত হননি, আমার সেই সব কৃতি সহ নাগরিকদেরকে পুরস্কারটি দিতে সম্মত হননি,
তখন বাধ্য হয়ে তাদের সম্মান রক্ষার্থে আমাকে কোনো কোনো জায়গায়, সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় আমাকে যেতে হয়েছে। কিন্তু এই যে আমি বললাম, আমি আমার যোগ্যতর ভাই বন্ধুদের নাম প্রস্তাব করেছি প্রতি ক্ষেত্রে, এটার কোনো ঐতিহাসিক দলিল নেই, কারণ ওই মোহরা নেই। কোনো লিখিত চিঠিপত্র দেওয়া, মতামত বিনিময় করা, ভয়েস রেকর্ডিং রাখা, বা এটা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া, আগে থেকে প্রচার করে ইয়ে করা, এগুলো আমি করিনি। মোহরাবিহীন জীবন করা হয়নি, তাই আমি প্রমাণ করতে পারবো না যে এগুলো আমি করেছি বা এগুলো আমি বলেছি। এখন যাদেরকে আমি বলেছি, যারা আমাকে এইসব পুরস্কার আদি দিতে চেয়েছেন, তারা যদি কখনো কোথাও বলেন, সম্ভবত বলবেন না, কারণ এখানে তাদেরও মান সম্মানের প্রশ্ন জড়িত আছে, বলবেন না, তাহলে জানা যাবে যে আমি কতবার কতজনকে আমাকে দিতে চাওয়া পুরস্কার আদি, মানে ছোট ছোট পুরস্কার, খুবই সামান্য, তো সেগুলো ছোট বললাম এই অর্থে আন্তরিকতার প্রশ্নে নয়। যারা দিতে চেয়েছেন তাদের আন্তরিকতার প্রশ্নে এগুলো কখনোই ছোট নয়। আমি যে অর্থে বড় পুরস্কার পেলে লোকেরা নিজেদেরকে বড় লেখক এবং সম্মানিত বোধ করেন, সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার এবং ইত্যাদি, এর থেকে আন্তর্জাতিক বড় বড় আরও সব পুরস্কার আছে, সেই অর্থে বলছি আমি। এর মানে এই নয় যে যারা আমাকে সম্মানিত করেছেন তাদের পুরস্কারগুলিকে আমি ছোট বললাম, তা নয়। তো সেগুলোর কোনো প্রমাণ আমি রাখতে পারবো না, কিন্তু আমি চেয়েছি, আমার মোহরাবিহীন জীবনে আমি এটা চেয়েছি। এই কিছুদিন আগেও কলকাতায় থেকে একটি প্রস্তাব আমার কাছে এসেছিল। তার আগের বছরে আমাদের দুর্গাপুরের কবি সুশীল নাগ সেই পুরস্কারটি পেয়েছিলেন। তারপর আমার কাছে প্রস্তাবটি এলো এবং আমি সেই ভদ্রমহিলাকে বললাম যে দুর্গাপুরে কিন্তু আমার চেয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন গদ্য এবং কবিতা লেখক রয়েছেন, আপনারা তাদেরকে ডাকুন। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না, আমার লেখালেখি আপনি কখনো পড়েননি, তাই আমাকে এটি দেবেন না। তো তারা সে কথাটি মানতে চাননি। অবশ্য শেষ পর্যন্ত তাদের কাছ থেকে সেই পুরস্কারটি আমাকে আর নিতেও হয়নি। বিভিন্ন ঘটনাচক্রে, অসুখ বিসুখ, করোনা এবং ইত্যাদি কারণে তাদের সেই প্রস্তাবটি হয়তো বাতিল হয়ে গিয়েছিল, বা আমার এই যে অতি বিনয়টিকে তারা অতি অহংকার ভেবে থাকতে পারেন, ভেবে থেকে তারা হয়তো ব্যথিত হয়েছেন, হয়ে তারা হয়তো আমাকে, আমার জন্য সেই প্রস্তাবটি থেকে তারা বিরত হয়েছেন। এই একই রকম ঘটনা ঘটেছিল খড়গপুরে আরেকটি অনুষ্ঠানে। সেখানেও আমার এক কবি বন্ধু, তাকে আমি বলেছিলাম যে আমার শহরে কিন্তু আমার চেয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন আমার ভাই বন্ধুরা রয়েছেন, পুরস্কারটি তাদের প্রাপ্য, আমার নয়। সেক্ষেত্রেও আমি সফল হইনি, তাদেরকে বোঝাতে পারিনি। বোঝানো যায় না, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব পরিকল্পনা থাকে। আর আমি কাউকে রিফিউজ করলে সেই রিফিউজটা, সেই প্রত্যাখ্যানটা যদি তাদের মেনে নিতে হয়, তাহলে তারা অসম্মানিত হন, সেটাও ঠিক। তাই শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রত্যাখ্যানটা আমি করে উঠতে পারিনি। আর করে উঠতে পারিনি বলেই আমার কাছে কোনো রেকর্ড নেই যে আমি এই কারণে এটা প্রত্যাখ্যান করেছি। আর ওই যে বললাম, মোহরায় আমি বিশ্বাস করি না, আমি নথিপত্রে বিশ্বাস করি না। আমার কাছে কোনো কাগজে প্রমাণ নেই, পাথরে প্রমাণ নেই যা দিয়ে আমি প্রমাণ করতে পারবো। আমার কবি জীবনে বহুদিন আগে একসময় এক কিশোর কবি আমার জীবনে আবির্ভাব হলো। সে আমার কাছে আসার পর আমাদের অন্যান্য যে সমস্ত কবি বন্ধুরা আছেন তাদের সঙ্গে কবিতা পাঠে আসরে অংশগ্রহণ করে, কবিতা পড়ে, কবিতা শুনে, মতামত বিনিময় করে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে সেই কিশোর বালকটি কবিতার ক্ষেত্রে স্বকীয়তা অর্জন করে ফেলে। মানে কবিতার অস্তিত্ব তার ভেতরে, কবি অস্তিত্ব তার ভেতরে ছিলই। কোথাও যেন পাথর ওই ধারাস্রোতের মুখে ছিল, পাথরটি সরিয়ে দিতেই ধারাস্রোত আপন বেগে, নদী আপন বেগে পাগলপাড়া হতে শুরু করেছিল। তো সেই কিশোর কবি বন্ধুটি একবারে তাৎক্ষণিকভাবে সমস্ত বড়
কবি লেখকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে, পত্রপত্রিকায় যোগাযোগ করে, যাতায়াত করে পায়ের দড়ি ছিঁড়ে ফেলে একাকার কাণ্ড করে ফেললেন। তিনি একদিন এসে আমাকে বললেন যে আমি গোসাই কবির সঙ্গে যোগাযোগ করলাম ফোনে। গোসাই কবি আমাকে বললেন যে তিনি আমার কবিতা পড়েছেন। তাই বললাম, তোমার তো গোসাই কবির সঙ্গে ফোনে যোগাযোগ করার কোনো দরকার ছিল না। গোসাই কবি একজন সিরিয়াস, খ্যাতনামা এবং ক্ষমতা সম্পন্ন কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমিও তাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু তার কবিতা তো আমি তার বই থেকে, বাজার থেকে তার বই পাওয়া যায়, আমি তার বই সংগ্রহ করব, পড়ব, আমি নিজেকে সমৃদ্ধ করব। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আবার যোগাযোগ করতে যাওয়ার পেছনে অন্য কি উদ্দেশ্য আছে? এরকম নয় যে ঘটনাচক্রে একটি অনুষ্ঠানে তুমি তার সঙ্গে মুখোমুখি হয়ে গেলে এবং তোমার আলাপ পরিচয় হলো, তুমি যেচে তাকে ফোন করছো কি কারণে? আমি তাকে বোঝাতে পারিনি যে এটা অপ্রয়োজনীয় কাজ। হয়তো সে ক্ষুণ্ণ হয়েছিল আমার প্রতি। এরকম হয় অনেক, জীবনে বহুবার ঘটেছে আমার জীবনে, সব কথা তো আর বলা যায় না। তো ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমার সেই সমস্ত যাদেরকে আমি চেয়েছিলাম বড় হোক বলে, তাদের অনেকেই, সবাই না হলে অনেকেই এখন বড় হয়েছেন, অন্তত আমার তুলনায় অনেকটা বড় হয়েছেন। এবং আমার তুলনায় তারা অনেকটা বড় হয়ে তারা অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হচ্ছেন এবং তাদের যে বিভা সেটা চতুর্দিকে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন। এবং আমার কিন্তু কখনো সেটা দেখে ওই কিশোর কুমারের ওই গানটির কথা, একটা আধুনিক গান ছিল না, যে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, আমি নেই আমি নেই, এই ধরনের একটা গান ছিল। তো এই ধরনের ব্যাপার আমার কিন্তু মনে হয় না, কারণ আমার ওই ভাই বন্ধুরা কোথাও তাদের এই যে কৃতিত্ব, তাদের এই যে সাফল্য, সেসবের পেছনে কোথাও আমার কোনো জলছাপ নেই। আমি জলছাপ মেরে দেওয়ার কখনো চেষ্টা করিনি, আর তারাও স্বেচ্ছায় সেটি করেননি। কারণ করতে গেলে তাদের অসুবিধা আছে, কারণ একটা অশিক্ষিত লোক তাদের জীবনের পেছনে আছে এটা বললে তাদের কোথাও একটা শিক্ষায় কাদা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই যে বললাম, কোনো রেকর্ড নেই, নথিপত্র নেই, মহড়া নেই। তো এইসব অনেক পাঁক মনের মধ্যে জমেছিল। এখন চতুর্দিকে প্রচুর সাজসজ্জা, আলোকসজ্জা, আস্ফালন শুনতে পাই, দেখতে পাই, সব দেখি শুনি। আর মনে মনে এই ভেবে খুশি হই যে একটা মোহরাবিহীন জীবন কিভাবে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে কণায় কণায় ছড়িয়ে পড়েছে। মনে আছে আপনাদের নিশ্চয়ই, ইন্দিরা গান্ধীর ভস্য গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল, রাজীব গান্ধীর ভস্য গোটা দেশের নেতার ভস্য গোটা দেশে ছড়িয়ে দেওয়া হলো। তো সে তো অনেক বড় কল্পনা, বড় বিষয়। আমি ওই হঠাৎ করে ঘটনাটা মনে এলো তাই বললাম। আসলে আমি এই সজীব অবস্থায়, সুস্থ অবস্থায়, বেঁচে থাকা অবস্থাতেই আমার যে ওই অহংকারী অস্তিত্ব, আমার ওই যে ঋজু মেরুদণ্ডের যে অস্তিত্ব, সেটি কোথাও গুঁড়ো গুঁড়ো হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই শহরেরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কেউ টের পান না হয়তো, কিন্তু আমি যখন সেসব জায়গায় পদচারণা করি তখন আমি বুঝতে পারি যে আমার এক কণা এই মাটিতেও এসে পড়েছে, আমার বোধের এক কণা এখানে এসে পড়েছে, আমার শরীরের একটা টুকরো, এক কুঁচো হাড় এখানে এসে পড়েছে। এরকম মানে কখনো কোথাও কিভাবে যেন আমি, একটু বড় উপমা হয়ে যাবে, যেন দধিচি হয়ে পড়েছি। তো আমি এই যে মিথ্যে সান্ত্বনা, এটাকে বাজে কথা বলা যেতে পারে, এই মিথ্যে সান্ত্বনা এবং এই মিথ্যে বাজে কথাতে আমি আমার এই যে মনের পাঁক, এটাকে আমি উজাড় করতে আজকে চাইলাম। বহুদিন পরে রবীন্দ্রনাথের বাজে কথা পড়ছিলাম, সেখানে রবীন্দ্রনাথ
যে কথাগুলোকে বাজে কথা বলেছেন, আমি দেখলাম যে আমার বাজে কথা আর রবীন্দ্রনাথের বাজে কথা আকাশ পাতাল ফারাক। রবীন্দ্রনাথের বাজে কথা কিন্তু সে অর্থে মোটেই বাজে কথা নয়। তিনি মেঘদূতমকে বাজে কথার পর্যায়ে ফেলছেন। মেঘদূত এবং সেই সৃষ্টি, কালিদাসের রচনা, সেই কাহিনী, সেই আবেগ, সেই প্রেম, সেই উন্মাদনা, যা কিনা অর্থকরী জগতে, জাগতিক জগতে, চাওয়া পাওয়ার জগতে, লাভ লোকসানের জগতে যা কিনা প্রাসঙ্গিক নয়, সে কারণে রবীন্দ্রনাথ সেগুলোকে বাজে কথা বলেছিলেন। আসলে তো সেগুলো বাজে কথা নয়। হৃদয়ের পুষ্টিতে তার চেয়ে বড় কাজের জিনিস আর কি আছে? কিন্তু আমি যে বাজে কথাগুলো বলি সেগুলো একদম আক্ষরিক অর্থে বাজে কথা। এগুলোকে শোনার সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া যায়, এবং ডিলিট করে দিলে যেটা হয়, আপনাদের কোনো একটা জায়গায় মনে করুন একটা ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডের মধ্যে আমার এই লেখাটা পড়লো। এবার সেই ব্ল্যাকবোর্ডটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করেননি। এবার যখন আমার ওই লেখাটা গেল, পৌঁছালো আমার এই বাজে কথাগুলো, তার একটা প্রিন্ট এলো, তখন আপনারা যদি ডিলিট করে দেন তাহলে আপনাদের দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ আমি তো কিছুটা রইলামই না, সামান্যতমও রইলাম না, উপরন্তু আপনাদের ওই ব্ল্যাকবোর্ড, সেটা আপনাদের দেয়ালে টাঙিয়ে রাখা ব্ল্যাকবোর্ড হোক, আপনাদের মনোজগতের হোক, বা আপনাদের কবিতার খাতায় হোক, যাই যেখানেই হোক, সেটি অধিকতর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো সেটাও আমার এক ধরনের সাফল্য। তা এই বাজে কথা বলার যে একটু আগে শুরুর সময় বলেছিলাম যে আমাকে বাজে কথা বলতে গেলে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে, উপরে নিচে খুঁজে বেড়াতে হয় প্রসঙ্গ, নাহলে বাজে কথার যোগান আসে না। তা এখন আমার বাজে কথার যোগান বন্ধ হতে চলেছে, ফলে আমাকে এইখানেই কথা বন্ধ করতে হবে। নমস্কার।